যখন দুজনে একা। পর্ব ১৯। নিঝুম হঠাৎ করেই সবখানে একা হয়ে গেছে। রিয়ার বিয়ের পর রিয়া শ্বশুরবাড়িতে থাকে। বাসায় আম্মু তার সংসার, আব্বুর শরীর স্বাস্থ্য নিয়ে ব্যস্ত। হসপিটালে কেন জানি সবার সঙ্গে কথা বলে উৎসাহ পায় না আগের মতো। খুব ক্লোজ বান্ধবীরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। ২ মিনিট কথা বলার পরেই শুরু হয় শ্বশুরবাড়ি আর কাজের বুয়া সমাচার। নিঝুম এসবে উৎসাহ পায় না। এসব ঝামেলা তার নেই বলেই তার কথা এগিয়ে যায় না। ইদানিং হসপিটাল থেকে ফিরে সে ছবি আঁকতে বসে। পুরনো এই অভ্যাসটা আবার নতুন করে চর্চা করতে ভালোই লাগছে। ক্যানভাসে তার মনের একাকিত্ব, ইচ্ছা, স্বপ্ন ফুটিয়ে তোলার চেষ্টা সে করছে। অনেকদিন চেষ্টার পর সে একজনের জন্য একটি পেন্টিং তৈরি করেছে। তাকে মাথায় রেখেই ছবিটা এঁকেছে। আর সে ছবিটা দেওয়ার জন্যই ছবিসহ রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলো। বনানী থেকে গুলশান আসতেই তার সময় বেশি লাগেনি, কিন্তু সে বের হতেই সময় লাগিয়েছে বেশি। পেন্টিংটা হাতে নিয়ে সে লিফট দিয়ে উপরে উঠে এলো। ইচ্ছে করেই সে নিজে হাতে করে নিয়ে এসেছে। ড্রাইভারকে না করলো সঙ্গে আসতে। নিয়াজ ওকে দেখেই দূর থেকে এগিয়ে এলো। ওর এসব ছোটোখাটো ব্যাপারগুলো ভালোই লাগে নিঝুমের। এটা কি নিঝুম? আগে বসি তারপর বলি এটা কি। সরি দাও আমি নিচ্ছি বলে নিয়াজ পেন্টিংটা নিজে নিয়ে এসে ওদের জন্য নির্ধারিত টেবিলের পাশে রাখলো। নিঝুমের চেয়ারটা সেই টেনে দিল। বসতে বসতে নিঝুম বলল, সরি নিয়াজ, অনেকক্ষণ তোমাকে অপেক্ষা করিয়ে রাখলাম। অপেক্ষা আর আমি সমার্থক শব্দ। নিঝুম, ব্যাপার না, তাও তো তুমি এলে না। কি যে বলো, আমি নিজে আসতে বলেছি আজ তোমাকে। আমার ধৈর্য দেখে কি মনে হয় তোমার নিঝুম? আমি এই ক্ষেত্রে অনেকের চেয়ে এগিয়ে। নিঝুম হাসলো। আচ্ছা এটা তোমার জন্য, খুলে দেখো কি। নিয়াজ পেন্টিংটার উপর থেকে কাগজটা সরিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। অদ্ভুত সুন্দর নিঝুম, তুমি সত্যিই জিনিয়াস। ছবির ভেতরের এই মানুষটা তুমি নিয়াজ। রাতের আকাশের তারা আর তুমি। এই তারা ভরা আকাশ আঁকতে আমাকে অনেক সময় দিতে হয়েছে, অনেক অপেক্ষা করতে হয়েছে, তারপর মনের মতো হয়েছে। অ্যামেজিং। আমি কি দেখছি জানো নিঝুম? রাতের আকাশের নিচে একজন অপেক্ষারত মানুষকে। কোনো নাম দিয়েছে ছবিটার? আমার আঁকা ছবির আবার কি নাম? আমি তো জানি আর্টিস্টরা তার শিল্পের একটা নাম ঠিকই দেয়। আচ্ছা তুমিই দাও তাহলে একটা নাম। কিছুক্ষণ চিন্তা করে নিয়াজ বলল, অপেক্ষা। অপেক্ষা, হুম। রাতের আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কারো জন্য, অনেকটা আমারই মতো। নিঝুম হাসলো। আচ্ছা যাও, এটার নাম অপেক্ষা। এই ছবির কি কোনো সিকুয়েল আঁকবে নিঝুম? এই ছবির আবার সিকুয়েল আঁকতে হবে কেন? আমি এই অপেক্ষার পরে কি আসে সেটাই দেখতে চাই। আর তোমার হাতেই এই অপেক্ষার কি ভবিষ্যৎ, এর পরিণাম জানতে চাই। তাহলে আরো অপেক্ষা করতে হয় যদি। করলাম না হয় আরো একটু অপেক্ষা। তাহলে করো, দেখি কি আছে এই অপেক্ষার পর। এখন খাবার অর্ডার করো নিঝুম। খাবার অর্ডার করে নিঝুম নিয়াজের দিকে তাকিয়ে বলল, অনেক দিন পর দেখা হলো আমাদের। তুমি ব্যস্ত মানুষ, দয়া করে সময় দিলে আমাকে, তবেই না দেখা হবে। সেরকম কিছু না নিয়াজ, কিছু ফ্যামিলি কমিটমেন্টের জন্য ব্যস্ত ছিলাম। আর সত্যিই ছবি আঁকা নিয়ে থাকতে ভালো লাগে এখন। ভালো তো এরকম ক্রিয়েটিভ কিছুতে ব্যস্ত থাকা। আমি তো তাই থাকতে চাই, কিন্তু আমার আশেপাশের লোকজন চায় আমি বন্দি হয়ে যাই। মানে বিয়ে করি, সংসার করি,
বিয়ে করা, সংসার করা কি বন্দি হয়ে যাওয়া, নয়তো কি? আমার তো বিয়েকে মনে হয় কারো সঙ্গে জীবনকে একসঙ্গে ভাগ করে নেওয়া, সুখ দুঃখ, হাসি আনন্দ, স্বপ্ন ভবিষ্যৎ সব। বা খুব সুন্দর বললে তো নিয়াজ, কিন্তু তোমার তো ধারণা বিয়ে মানে বন্দি হয়ে যাওয়া, একটা মানুষের নিজস্বতাকে বিসর্জন দিয়ে পরাধীন হয়ে যাওয়া, নয় কি নিয়াজ? নিঝুম, পৃথিবীতে কমপ্লিট স্বাধীন একমাত্র পাগল। পাগলদের যা ইচ্ছা তাই করার স্বাধীনতা থাকে, এছাড়া আর সবাইকে আশেপাশের মানুষের সঙ্গে অন্তত কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। তার মানে বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট নিয়াজ। অবশ্যই বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট, কিছুটা মেনে নেওয়া, কিছুটা মানিয়ে নেওয়া, কিছুটা গড়ে নেওয়া, সব কিছু মিলিয়েই বিয়ে। আমি তাই ভাবি। তো অ্যাডজাস্টমেন্টটা করবে কে? শুধু স্ত্রী? কে বলল তোমাকে শুধু স্ত্রী? অ্যাডজাস্টমেন্ট দুজনেই করে। একটা মানুষকে নিজের ঘর, নিজের বেড শেয়ার করতে দিয়ে প্রথম স্টেপটা তো হাজবেন্ডই নেয় অ্যাডজাস্টমেন্ট করার, তাই না? খুব বলেছ। হাসতে হাসতে নিঝুম বলল, নিজের রুম, নিজের বেড, ছেলেরা খুশিতে নাচতে নাচতেই শেয়ার করে, ঠিক আছে? এটাকে ছেলেদের অ্যাডজাস্টমেন্ট বলে না নিয়াজ। কি বলে? আমার কাছে তো ভালো লাগায় ভরা একটা অ্যাডজাস্টমেন্ট এটা। একটা মানুষের সঙ্গে নিজের আলমারি, নিজের আয়না, নিজের চায়ের কাপটা পর্যন্ত শেয়ার করাতেও একটা আনন্দ থাকে। চায়ের কাপ বলার সঙ্গে সঙ্গে নিঝুমের মনে পড়ে গেল মাহিয়ার রুবার এক চাপে চায়ের কাপ শেয়ার করার কথাটা। মাহি রুবার চা শেয়ার করে, আচ্ছা কেউ কি তার সঙ্গেও এভাবে শেয়ার করবে? ভাবতেই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে মনে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিয়াজ বলল, চলো নিঝুম, হাঁটি কিছুক্ষণ এই রাস্তায়। চলো পাশের দোকান থেকে চা খাই। তোমার গাড়ি চলে গেছে না? তুমি নামিয়ে দিবে বলেই ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা চলো চা খাই আগে। নিয়াজ চা খেতে খেতে বলল, নিঝুম, তুমি কিন্তু অবশ্যই এই ছবির পরবর্তী পার্টটা এঁকে দিবে আমাকে। দুটো একসঙ্গে আমার ঘরের দেয়ালে টাঙানো থাকবে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখি কি আঁকতে পারি। বুঝে শুনে আঁকবে নিঝুম। আমার নিজের জীবন, ভবিষ্যৎ সব থাকবে সেই ক্যানভাসে। নিয়াজ হাসছে। নিয়াজের হাসিটা দেখে নিঝুমের এত ভালো লাগলো। ওই রাতের পর প্রায় 1.5 মাস পর নিঝুম আবার নিয়াজের জন্য একটা ছবি তৈরি করেছে। সেই ছবিটা দেওয়ার জন্য নিঝুম নিয়াজকে নিজের বাসায় ইনভাইট করেছে। নিজের হাতে রান্না করেছিল সেদিন নিঝুম। রিয়া আর সাজ্জাদও ডিনার করতে এলো বাসায়। ডিনারের পর নিয়াজ আর সাজ্জাদ যখন গল্প করছিল, নিঝুম কফি নিয়ে দুজনকে বলল, নিয়াজ চলো ছাদে যাই। সাজ্জাদ ভাই যাবেন ছাদে? না তোমরা যাও, আমি একটু শ্বশুরের সঙ্গে টাইম পাস করে আসি ওনার রুমে। নিয়াজ ছাদে যাওয়ার 2 মিনিটের ভেতরে নিঝুম পেন্টিং আর কফি হাতে নিয়ে হাজির হলো। এই 2 মিনিটের মধ্যে নিয়াজ খেয়াল করলো নিঝুম চুল ঠিক করছে, চোখে কাজল দিয়েছে, কি সুন্দর একটা মিষ্টি পারফিউম এর ঘ্রাণ আসছে ওর কাছ থেকে। লাল সালোয়ার কামিজে খুব সুন্দর লাগছে নিঝুমকে। তোমার কফি ঠান্ডা হয়ে গেছে তাই না? আমি আবার নিয়ে এসেছি কফি। নিঝুমের হাতে পেইন্টিংয়ের দিকে তাকিয়ে নিয়াজ বলল, এটা কি সেই পেইন্টিং নিঝুম যেটাতে আমার ভবিষ্যৎ আছে? কি জানি, খুলে দেখো। আমি তো নার্ভাস ফিল করছি। নিঝুম তাকিয়ে দেখো, আমার গা হাত পা কাঁপছে বলে নিয়াজ হাসছে।
এতটাও নার্ভাস হওয়ার মতো কিছু নেই। বলছো তো নিঝুম? খুলে দেখো। নিয়াজ পেইন্টিংয়ের ওপর থেকে কাগজটা সরিয়ে একবার পেইন্টিংয়ের দিকে একবার নিঝুমের দিকে তাকালো। আমি বুঝতে পারছি না নিঝুম, কি বলো? এতটা না বোঝার মতো কিছু তো আঁকিনি। আগের ছবিতে তোমাকে এঁকেছিলাম রাতের আকাশের তারা দেখছো। হুম অপেক্ষারত আমি কিন্তু একা। এবার কি দেখছো? ছবিতে যা দেখছো তাই দেখছি। একটা লাল জামা পরা মেয়ে পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। ঠিক অবজারভেশন। ছবির ছেলেটা যদি আমি হই তাহলে পাশের মেয়েটা কে নিঝুম? যে কেউ হতে পারে। তুমি যাকে পাশে নিয়ে আকাশ দেখতে চাও? নিঝুম, আমি যাকে নিয়ে আকাশ দেখতে চাই বললেই কি সে আসবে? বলে দেখো, আসতেও পারে। আমি তো দেখছি লাল ড্রেস পরে তুমি এই মুহূর্তে আমার পাশে আছো। তাহলে কি বলতে পারি ছবিটার মতো তুমি সারা জীবন আমার পাশে থেকে আকাশ দেখবে? নিঝুম চোখ তুলে তাকালো নিয়াজের দিকে। আমি দেখতে চাই নিয়াজ। সত্যি বলছো নিঝুম? নিঝুম হেসে দিল। সত্যি বলছি। তুমি বললে না একদিন বিয়ে একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট, একসঙ্গে জীবন ভাগ করে নেওয়া, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, একসঙ্গে আলমারি ভাগ করে নেওয়া, এক মগের কফি ভাগ করে নেওয়া। আমার মনে হচ্ছে হ্যাঁ, সময় এসেছে এখন এই সব কিছু কারো সঙ্গে ভাগ করে নেই। আমার বিশ্বাস হচ্ছে না নিঝুম। কেন বিশ্বাস না হওয়ার কি হলো? নিয়াজ নিঝুমের হাতটা ধরলো। তুমি কিন্তু দুটো কফির মগ এনেছো। কিভাবে বিশ্বাস করি এক মগের কফি ভাগ করে নিতে চাইছো? নিঝুম একটা মগের কফি ঢেলে ফেলে দিল। এখন হবে তো? খুব হবে। চলো তাহলে কফি দিয়ে জীবনের শেয়ারিংয়ের গল্পটা শুরু করি নিঝুম। চলো। ওই রাতের 2 সপ্তাহ পর এক ছুটির দিনের সন্ধ্যায় নিয়াজ তার বাবা মাকে নিয়ে নিঝুমদের বাসায় আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে এলো। সাফিয়া বেগম সন্ধ্যা থেকে একা বসে আছেন। হঠাৎ হঠাৎ একা তার এত অসহ্য লাগে। বাসাটা এত ফাঁকা। মাহি আর রোবা বাহিরে গেছে। মাহির বাবা নিজের স্টাডি রুমে গল্প করছে। কোনো এক ক্লায়েন্ট এসেছে। ইদানিং তার মনে হয় আরও ছেলে মেয়ে থাকলে ভালো হতো। শিহাব চলে গেছে, এখন শুধু এক মাহি। মাহি রোবা যদি বাসায় না থাকে তাহলে এই বাসাটা এত বেশি খা খা করে, বুকে এসে লাগে নীরবতাটা। রুবা আর মাহিকে বলবেন একদিন তোমাদের অনেকগুলি বাচ্চা নিতে হবে। এই বাসাটা ভরে আছে, আমি দেখব। নিজের ভাবনায় নিজেই হাসছেন তিনি। আজকালকার দিনে সবাই একটা বাচ্চা নিয়েই হিমশিম খাচ্ছে, সেখানে অনেক বাচ্চা তো সামলাতে পারা কঠিন। মনে মনে ঠিক করলেন মাহির বাচ্চাদের উনি নিজের হাতে যত্ন করে বড় করবেন। যে যত্ন তিনি মাহিকে করতে পারেননি সেই যত্ন তিনি মাহির বাচ্চাদের করবেন। হঠাৎ লিভিং রুমে রুবা আর মাহির গলা শুনে অবাক হলেন। এসে গেল ওরা এত তাড়াতাড়ি? তিনি এগিয়ে গেলেন ওদিকে। রুবা গাল ফুলিয়ে বসে আছে। রুমে ঢুকে সাফিয়া বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাহি? রুবার মুড অফ কেন? ওকে জিজ্ঞেস করো মা। রুবা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মাহি রাগারাগি করেছে। মা, আমি ওর সঙ্গে কোনো রাগারাগি করি নাই, শুধু শুধু গাল ফুলিয়ে রেখেছে রুবা। মা, আপনার ছেলের সঙ্গে স্যান্ডেল কিনতে ঢুকেছি এক দোকানে। তো স্যান্ডেলের দোকানে কি হয়? সেলসম্যান স্যান্ডেল পরিয়ে দেয়। সেলসম্যানকে আমার পায়ে হাত দিয়ে স্যান্ডেল পরার, এতেই সে সেলসম্যানের সঙ্গে রাগারাগি শুরু করলো। রুবা, ওই ভাজির লোক স্যান্ডেল পরালে শুধু কিছু বলতাম না, ও তোমার পায়ে টাচ করে
রাখেছিল অযথায়। মা আপনিই বলেন। একটার পর একটা স্যান্ডেল পরছিলাম, একটু হাত তো পায়ে লেগেছে। আমার পা জানি না হয় জাস্ট হাত লেগেছে, কিন্তু আপনার ছেলে চিল্লাচাল্লি করে দোকান মাথায় তুলেছে। আমি টেনে আনছি দোকান থেকে। মা, এদের তুমি চেনো না, এরা কেমন খারাপ থাকে। ঠিক আছে যাও, এখন থেকে স্যান্ডেল কেনার সময় তুমি আমার পায়ে পরিয়ে দিও কেমন। ইয়েস অফকোর্স, রুবা তাই করব। দেখেন মা, আপনার ছেলে কত পজিটিভ মাইন্ডেড। ইয়েস আই অ্যাম পজিটিভ অ্যাবাউট ইউ। কোনো ডাউট আছে বলেই মাহির খেয়াল হলো মা হাসছে। রুবা উঠে রুমে চলে এলো। সাফিয়া বেগম হেসে বললেন, রুবা খুব রাগ হয়েছে মাহি, অযথাই মা ও রাগ করছে। বলো তো না, তুমি লোকজনের সামনে সিন করেছো, সে এমব্রেস ফিল করেছে, আর তুমি রাগারাগি করলে এতটা আউট অফ কন্ট্রোলও আমি জানি। মাথা গরম হয়ে গিয়েছিল মা ওই লোকের কাণ্ড দেখে। এখন দেখো কি করবে। রুমে মন খারাপ করে বসে আছে হয়তো। যাই এখন, মান ভাঙাই কি আর করব। যাও, যাওয়ার সময় খাওয়ার টেবিলের উপর ডাবের পানি আছে, নিয়ে যাও, খেতে চেয়েছিল। ডাবের পানি? ডাবের পানি পছন্দ করে জানি না তো, আজ খেতে চেয়েছিল। বাসার পেছনের গাছগুলো দেখে লোক এনে পাড়ানো হয়েছে ওর জন্য, সঙ্গে নিয়ে যাও, খুশি হবে, রাগ তাড়াতাড়ি ভাঙবে। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। মাহি ডাবের পানি সঙ্গে নিয়ে রুমে ঢুকলো। রুবা সোফায় শুয়ে টিভি দেখছে। মাহি গ্লাস দুটো টেবিলের উপর রাখলো। রুবা, তুমি নাকি ডাবের পানি খেতে চেয়েছিল, এই নাও। রুবা কথা বলছে না, চুপ করে আছে। সরি রুবা, সরি, বললাম তো তাকাও। তুমি এভাবে সিক্রেট কেন করলে? মাথায় রক্ত উঠে গিয়েছিল। আমার মাথায় এত রক্ত ওঠে কেন? ট্রিটমেন্ট করাও। মাহি রুবার পায়ের কাছে এসে বসলো। তোমার পা ধরার সঙ্গে সঙ্গেই রাগ উঠে গিয়েছিল বুঝলে। তোমার পাগুলো আমার অনেক পছন্দ, তুমি জানো না। ওই ব্যাটা ধরতেই আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। সোনা ছড়ি। মাহিরুবার পায়ে কিস করলো। এই কি করো, ছাড়ো, ঢং করতে হবে না এখন। ঢং না, সত্যি বলছি। রাগ ভেঙেছে কিনা বলো, না হলে আমি পায়ে কিস করতেই থাকবো। আচ্ছা আচ্ছা, রাগ ভাঙছে সত্যি। সত্যি। তাহলে উঠো, তোমার জন্য ডাব গাছ থেকে উঠে ডাব পেড়ে নিয়ে আসছি, খাও। তুমি গাছে উঠেছ, চাপাবাজি শুধু। বইয়ের সঙ্গে চাপাবাজি করাই যায় একটু, তাই। ডিনার শেষ করে ওই দিন রাতে যখন মাহি আর রুবা রুমের দিকে আসছে, সাফিয়া বেগম পেছন ডেকে বললেন, মাহি, একটা দারুণ খবর আছে, শুনে যাও। মাহি মায়ের কাছে এসে দাঁড়ালো। পিছনে রুবা। কি খবর মা? তোমার খালামণি মাত্র ফোন দিয়েছিল, নিঝুমের বিয়ে ঠিক হয়ে গেছে। ও, রুবা উচ্ছ্বাস প্রকাশ করবে কিনা বুঝতে পারছে না। মাহি কিভাবে, শুধু বলল, ছেলেকে মা। মাহি আর নিঝুমের বন্ধু নিয়াজ। আমি রিয়ার বিয়ের সময় দুজনকে দেখেই ভেবেছিলাম দুজনকে ভালোই লাগছিল। মাহি ছেলে কেমন নিয়াজ? ভালো ছেলে মা। আমি রুমে যাচ্ছি মা। রুবা, তুমি আসার সময় পানির একটা বোতল নিয়ে এসো। রুবার মনে হলো পানি, মাহির গলাটা কেমন ঠান্ডা শোনাচ্ছে। রুবা ইচ্ছে করেই শাশুড়ির সঙ্গে একটু বসলো। মাহির একটু একা থাকার কি প্রয়োজন না এখন? মাহির রুমে গিয়ে নিয়াজকে কংগ্রাচুলেশন জানিয়ে মেসেজ দিল। নিয়াজ ফোন দিল সঙ্গে সঙ্গে। দোস্ত, খবরটা শুনলাম, অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস মাহি, অনেক ভালো থাক দুজন, দোয়া করি। মাহি, স্পেশাল থ্যাঙ্কস তোকে। কেন, আমি কি করলাম? সব ভাগ্য, তোরা দুজন
একজনের ভাগ্যে আরেকজন ছিলি নিয়াজ। তারপরে বলবো তুই নিঝুমের সঙ্গে তোর বিয়ের পর সামান্য একটু প্রশ্রয় দিতে যদি, তাহলেই নিঝুম ওইখান থেকে কখনোই বের হতে পারতো না। আমি দুই নৌকার পা দিয়ে থাকার মানুষ না নিয়াজ, সেজন্যই তো তোকে থ্যাঙ্কস বললাম বন্ধু। ভালো থাকিস। তোর হবু বউকে উইশ করি। এখন তো করাই যায়। শিওর, পরে কথা হবে। বাই। মাহি নিয়াজের সঙ্গে ফোন রেখে নিঝুমকে মেসেজ দিল, কংগ্রাচুলেশন। 5 মিনিট পর নিঝুম ফোন দিল, কংগ্রাচুলেশনস, থ্যাঙ্কস, অনেক শুভকামনা। জানি নিঝুম হাসলো, তোর ফোনের অপেক্ষায় ছিলাম তাই। আম্মু যখন খালাম্মার সঙ্গে কথা বলছিল তখন থেকেই অপেক্ষা করছিলাম। ফোন হাতে নিয়ে বসেছিলাম, মন বলছিল ফোন দিবি তুই। মেসেজ দেখে আমি দিলাম ফোন। আমি আগে নিয়াজকে উইশ করলাম, খুব হ্যাপি সে। হ্যাঁ, 2 সপ্তাহ থেকেই খুব এক্সাইটেডও। ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে। মাহি দেখিস, আমি আর নিয়াজ তোর আর রুবার মতো হ্যাপি হব। ইনশাল্লাহ অবশ্যই হবি। নিয়াজ খুব ভালো ছেলে। আর আমি মাহি, তুইও। আমি আমার জীবনে সব সম্পর্কই ভালো পেয়েছি নিঝুম, কথাটা আগেও বলেছি তোকে। প্রেমিকা হিসেবে তুই ভালো ছিলি না রে। তোর ভালোবাসা মনে হয় অতি সহজেই পেয়ে গিয়েছিলাম। তাই তুই যে কেয়ারটা চাইতি আমার কাছ থেকে, কিংবা কেয়ার করতি আমাকে, আমি সেটা হ্যান্ডেল করতে পারি নাই। আমি তোর ভালোবাসার উন্মাদনাটাতে পৌঁছাতে পারিনি, যেটা রোবা একটা ট্রান্সফর্ম রিলেশনেও এসেও পেরেছে। আমি বললাম না সব রিলেশনে আমি হ্যাপি, রোবাও আমার তাই। তুই অনেক অনেক ভালো থাক, আমার আর রোবার চেয়েও বেশি সুখী হ, আমি মনে প্রাণে চাই। থ্যাঙ্কস মাহি। কবে কি হচ্ছে প্রোগ্রাম? নিয়াজের যাওয়ার আগেই হয়তো আকদ হবে, তারপর সুবিধা মতো সময়ে রিসিপশন। ওকে, ভালো থাকিস মাহি। আমি ঠিক ডিসিশন নিয়েছি তো? আমার তো মনে হচ্ছে অবশ্যই। বাই। রুবা পানির বোতল নিয়ে দরজা দিয়ে ঢোকার আগেই শুনছিল মাহি কথা বলছে ফোনে। তার বুঝতে বাকি নেই ফোনটা নিঝুম আপুর সঙ্গেই ছিল। ইচ্ছে করে সে আর রুমে ঢুকে নাই, করিডোরে রাখা চেয়ারে বসেছিল সে। মাহি আর নিঝুম আপুকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না তার। এমনিতেই সে ওদের দুজনের জীবনের গতিপথ বদলে দিয়েছে। মাহি তাকে যতই ভালোবাসুক, আজ হয়তো নিঝুম আপুর বিয়ের কথা শুনে একটু অন্যরকম লেগেছে মনে। কিছু না হলেও ফেলে আসা দিনগুলোর কথাই তাদের মনে পড়ছে হয়তো। এই ঘরেই কত গল্প করত ওরা দুজন, ছাদে গিয়ে গল্প করত। আজ তারা ভিন্ন পথের পথিক। জীবনের লেখা যিনি লিখছেন তিনি একমাত্র জানেন কার গন্তব্য কোথায়। রোবা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:15। এখন রুমে ঢুকে যায়। মা বাবাকেও ওকে এখানে দেখলে চিন্তিত হয়ে পড়বে। রুমে ঢুকে দেখে মাহি ওয়াশরুমে, মোবাইল বেড সাইড টেবিলে রাখা। রোবা পানির বোতল রেখে বিছানা ঠিক করলো ঘুমের প্রস্তুতি হিসেবে। নিজের ড্রেস চেঞ্জ করলো। এরও কিছুক্ষণ পর মাহি গোসল করে ওয়াশরুমে থেকে বের হলো। গোসল করলাম বুঝলে, কেমন জানি অস্বস্তি লাগছিল। রুবা মনে মনে বলল, এটা শরীরের অস্বস্তি না মাহি, এটা মনের অস্বস্তি, এবং ন্যাচারাল। রুবা ফ্রেশ হয়ে এসে দেখে মাহি বিছানায় আধশোয়া হয়ে মোবাইল টিপছে। রুবাকে দেখে হাসলো শুধু। ঘুম পাচ্ছে তোমার? তোমার ঘুম পাচ্ছে না রুবা? প্রায় 1টা বাজে। তোমার কালকে সকালে উঠতে হবে না? আলো নিভিয়ে দিব। দাও। বিছানায় শুয়ে রুবা বলল, আচ্ছা।
নিঝুম আপু আর নিয়াজ ভাইকে নিয়ে চলো একদিন ডিনার করি। কোথাও কি বলো? তোমার ইচ্ছা রুবা, বলতে পারো। ঠিক আছে, তুমি কথা বলে নিঝুমের সঙ্গে ডেট ফিক্সড করে নিও। আমি পারবো না এসব। ঠিক আছে, তাহলে ঘুমাই, গুড নাইট বলে মাহি রুবার কপালে চুমু দিল। রুবা চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ, যদিও তার ইচ্ছে করছিল মাহির সঙ্গে গল্প করে মাহির মন হালকা করে দিতে। কিছুক্ষণ পর সে মাহিকে খুব আবেগ নিয়ে জড়িয়ে ধরল, মাহির বুকে মুখ ঘষে দিল পায়ে পা। অন্য কোনো রাত হলে এতটুকুতেই অনেক কিছু শুরু হয়ে যেত। আজ মাহি শুধু তাকে বুকেই টেনে নিল, তারপর শুধু বলল, ঘুমাই রুবা। রুবা জানে আজ মাহির একটু স্পেস দরকার। সে সরে যেতে নিল পাশে, মাহি বুকের কাছে আটকে রাখলো। বুকের কাছে থাকো রুবা প্লিজ। রুবা চুপচাপ মাহির বুকের সঙ্গে জড়িয়ে রইল। রুবা ভাবছে, প্রথম প্রেম, ভালোবাসা মনে হয় এমনই থাকে সবার জীবনে। জীবন যতই ভাসিয়ে নিয়ে যাক, যেখানে খুশি সেখানে প্রথম প্রেম পাথর চাপা বিবর্ণ ঘাসের মতো মনের কোথাও পড়ে থাকে। কখনো কখনো অলস দুপুরে কিংবা নির্জন রাতে, কিংবা কোনো ঘটনার দোলাচলে মনে পড়লে বুকের ভেতর কাঁপে যেমন আজ হয়তো মাহির ভেতরে কাঁপছে। কোনো কোনো দিন শিহাবের জন্যেও তার বুক কাঁপে। রুবা আস্তে করে নিজের চোখের পানিটা মুছল, তারপর মাহির ঠোঁটে চুমু খেলো। ততক্ষণে মাহি ঘুমিয়ে গেছে। সে মাহিকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোরের দিকে মাহির ঘুম ভেঙে গেল। রুবা দূরে সরে ঘুমাচ্ছে, তার খুব অস্বস্তি লাগছে। রাতে তার জন্য মনে হয় রুবা কষ্ট পেয়েছে। নিঝুমের বিয়ের খবর শুনে তার খারাপ লেগেছে এই ভেবে যে একদিন দুজনে অন্যরকম কিছু ভেবেছিল, কিন্তু এখন দুজনের পথ আলাদা। রুবাকে বিয়ে করে সে নিঝুমের সঙ্গে ইচ্ছে করেই অনেক দূরত্ব তৈরি করে নিয়েছিল। এর জন্য নিঝুমের সঙ্গে অনেক কঠিন ব্যবহার করতে হয়েছে। তা না হলে নিঝুম তার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকার চেষ্টা করতই। নিঝুম এখন সামনে এগিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় ভালো কথা। তার কাছে সবসময় একটা জিনিস কষ্ট দিত, সে রুবাকে নিয়ে অনেক সুখী আর নিঝুম একাই আছে। নিঝুমের একাকিত্বটা তাকে অপরাধবোধের আতলে ডুবিয়ে দিত। এখন নিঝুমের জীবনটা সুন্দর হবে, নিয়াজর ভালোবাসা দিয়ে নিঝুমের কষ্ট ভুলিয়ে দিবে। মাহি মিউজিক সিস্টেম চালু করলো। আগে একটা সময় সকালে উঠে গান শুনতো, কিন্তু রুবার ঘুম নষ্ট হবে ভেবে এখন আর মিউজিক ছাড়া হয় না সকালে। গানের সাউন্ডে রুবা চোখ খুলে তাকালো। মাহি ভাবছে রুবার সঙ্গে কথা বলা দরকার। ওর মনে কষ্ট দিয়ে সে সারাদিন বাহিরে ভালো থাকতে পারবে না। গুড মর্নিং, ঘুম ভাঙিয়ে দিলাম তোমার রুবা। ভালো করেছো। তুমি যাওয়ার সময় আমার উঠতে ইচ্ছে করে, কিন্তু তুমি তো ডাক দিয়েই চলে যাও। কোনো প্রয়োজন তো নেই তাড়াতাড়ি ওঠার তোমার, তাই ডাকি না। আজ হঠাৎ গান শুনছো যে? আজ মনে হলো তোমাকে তুলে তোমার সঙ্গে ব্রেকফাস্ট করে তারপর যাই। গান শুনিয়ে ঘুম ভাঙাই তোমার। ভালো করেছো। আমি ফ্রেশ হয়ে আসছি, একটু অপেক্ষা করো। রুবা ওয়াশরুমে ঢুকে গেলেই মাহি নিজে রেডি হয়ে নিল। ঘড়ি পড়ার সময় হঠাৎ নিঝুমের দেওয়া ঘড়িটার দিকেই চোখ পড়ল। অনেক দিন পরা হয় না ঘড়িটা। সে মায়ের কিনে দেওয়া অন্য একটা ঘড়ি পরল। পুরনো স্মৃতি, পুরনো আবেগ, কোনোটাই সে সঙ্গে নিয়ে চলতে চায় না। সে আয়নার সামনে দাঁড়িয়ে এসবই সে চিন্তা করছে। রুবা এসে ওর সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো শুরু করলো।
মাহি ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, সকাল সকাল কি হলো ডাক্তার সাহেব? তোমার কি মন খারাপ রুবা? না কেন? কালকে রাতে তুমি আমার এত কাছে এলে, আমি ঘুমিয়ে গেলাম। না, আমার মন খারাপ হয়নি, কিন্তু অল্প অল্প খারাপ লাগছিল তোমার মন খারাপ দেখে। আমি ঠিক আছি রুবা। না, আমার মনে হলো নিঝুম আপুর বিয়ের খবর শুনে তুমি একটু মন খারাপ করেছো। মাহি বিছানায় বসলো, রুবার হাত ধরে রুবাকে কোলে নিয়ে পায়ের উপর বসালো। রুবা, আমার দিকে তাকাও। আমার মন খারাপ হয়নি, সত্যি করে বলছি। আমার হঠাৎ মনে হলো ফাইনালি দুজনের পথ দুটো হয়েছে। একটু নস্টালজিক্যাল হয়ে গিয়েছিলাম। সরি রুবা, প্লিজ তুমি এভাবে বললে আমার খারাপ লাগবে রুবা। মাহের গালে হাত রাখলো। তোমার মতো একজন অনুভূতি সম্পূর্ণ মানুষের তো খারাপ লাগারই কথা, না লাগলেই আবার অবাক হতাম বেশি। প্লিজ রুবা, আমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে ঠিক করিনি, সরি। আবার একই কথা বললাম তো, আমি কষ্ট পাইনি। সত্যি কথা বলতে কি আমার কি মনে পড়ে না তোমার ভাইয়ার কথা? তোমার কয়বার নিঝুম আপুকে মনে পড়ে? আমার তো তোমার ভাইয়াকে ভুলে যাওয়ারই কোনো সুযোগ নেই। তোমার কি খারাপ লাগে কখনো? মাহি রুবাকে বুকের কাছে নিয়ে বলল, ভাইয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রুবা। আলাদা কেন হবে? তুমি নিঝুম আপুকে নিয়ে জীবন সাজাওনি, আমি নিঝুমকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি। জীবন যাপন করিনি। বিয়ের সম্পর্কের ব্যাপারটা আমার কাছে অন্যরকম অনুভূতি। তাই ভাইয়ার সঙ্গে তোমার অনুভূতি আর নিঝুমের সঙ্গে আমার কি অনুভূতি ছিল তা এক না। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন মন ছোট করে থেকো না প্লিজ। হসপিটালে সারাদিন থাকবে, এভাবে মন খারাপ করে থাকবে নাকি? তোমার মন ভালো থাকলে রুবা, আমার মনও ভালো। তাহলে চলো, খেতে চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে। রুবা, কালকে তো স্যান্ডেল কেনা হলো না, তোমার আজ এসে নিয়ে যাব তোমাকে। বিকেলের মধ্যে চলে আসবো বাসায়। আবার দোকানে গিয়ে ঝগড়া করার ইচ্ছে, তাই না? আমি পরিয়ে দিব তোমার পায়ে স্যান্ডেল, আর কাউকে ধরতে দিব না। রুবা হাসছে। মাহি এরপর কয়দিন তার পরীক্ষার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেল। একদিন সন্ধ্যায় মাহি পড়ছে নিজের ঘরে, সাফিয়া বেগম এসে ঢুকলেন। মাকে দেখে মাহি একটু অবাক হলো। এসো মা, কিছু বলবে? হুম। তোমার পরীক্ষা শেষ কবে? এই সপ্তাহে। কেন? তোমার তো কোনো হুঁশই থাকে না। ডেট আর অকেশন কেন? আবার কিছু মিস করলাম আমি? এখন পর্যন্ত করনি? কালকে মনে হয় তোমাদের অ্যানিভার্সারি, এবং যথারীতি তোমার মনে নেই। মাহি জিভ কাটলো, সরি মা, পরীক্ষার প্রেসারে ভুলে গেছি। তোমার বাবা আর তুমি এই জীবনটা তো পার করে দিলে। তোমরা মুখের সামনেই বই ধরে রেখো, এখন যাও, দেখে কি করতে পারো। মা থ্যাঙ্কস, একটা রিকোয়েস্ট, তুমি কোনো হামাঙ্গা করো না। এই দিনটা খুব সাদামাটা করে রুবাকে নিয়ে কাটাতে চাই আমি। তোমরা যা চাও আমিও তো তাই চাই, কিন্তু তোমার তো পরীক্ষার রুবার দিকে তাকানোর সময় কোথায়? কোথায় সে? তোমার বাবার জন্য চা বানাচ্ছে। থ্যাঙ্কস মা। দেখো এখন কি করতে পারো। সাফিয়া বেগম উঠে চলে গেলেন। মাহি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেল বাসা থেকে। কি কিনবে, কি দেখে রুবা খুব খুশি হবে, চিন্তা করতে করতে মাহি আপন জুয়েলার্সে ঢুকলো। রুবার জন্য একটা ব্রেসলেট কিনলো, ছোট্ট একটা গিটারে পুরনো ডায়মন্ড বসানো লকেট আর চেইন এত পছন্দ হলো, কিনে ফেললো। নর্মাল গিফট সব, তার আরও কিছু কিনতে ইচ্ছে করছে, পারফিউম, ঘড়ি, হাবিজাবি কিছু কিনলো, কিন্তু মাহির মন ভরছে না। ফুল, কেক নিয়ে বাসায় ফিরে এলো, তার ভালো লাগছে না। রুবাকে দারুণ কিছু একটা দিয়ে
সারপ্রাইজ করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু এত তাড়াতাড়ি কি করবে ভেবেই পাচ্ছে না। রাতে রুবা এসব দেখেই সারপ্রাইজ হয়ে গেল। সাফিয়া বেগম রুবাকে গোল্ডের চুড়ি গিফট দিলেন। রুবা নিজেই ভুলে গিয়েছিল দিনটা। তার খুব ইচ্ছে করছে মাহির জন্য গিফট কিনতে। কালকে মাকে বলে যেভাবেই হোক মাহির জন্য কিছু একটা কিনতে যাবে সে। পরদিন শাশুড়ির কাছে বলে একাই মাহির জন্য গিফট কিনতে বের হলো। তার আগেই ঠিক করা ছিল কি কিনবে। যখন দেশের বাইরে ঘুরতে গিয়েছিল দুজন, তখন সে মাহিকে অনেক গিফট কিনে দিয়েছে, একরকম জোর করেই। কিন্তু একটা জিনিস তার অনেক দিনের ইচ্ছা মাহিকে দেওয়ার, আজ সে তাই কিনলো। রাতে দুজন ডিনার করতে যখন বাইরে যাচ্ছে, রুবা সেজে আসতেই মাহি বলল, আজ তোমাকে অন্যরকম লাগছে। মা সাজিয়ে দিয়েছে, বলল খুব সুন্দর করে সেজে যাও, লাল শাড়ি পরো, খোপা করো। মার মনে যে কি চলে সারাক্ষণ, সেই এক আফসোস আমাদের বিয়ের কোনো তাগঝাম না হওয়া। রেস্টুরেন্টে গিয়ে রুবা মাহিকে তার জন্য কেনা গিফটটা বের করে দিল। একটা প্লাটিনাম এর রিং। মাহি অবাক হয়ে বলল, কখন কিনলে এই জিনিস? আজকে মায়ের সঙ্গে গিয়েছিলে? না, একাই মায়ের পরিচিত দোকানে। মা ফোন করে বলে দিয়েছিল। সুন্দর, দাও পরিয়ে দাও আমাকে। রুবা মাহির আঙ্গুলে রিং পরিয়ে দিল। তোমার আঙ্গুল থেকে কালকে যখন ঘুমিয়েছিলে তখন মাপ নিয়েছি। কি বুদ্ধি মেয়ের। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে একটা রিং কিনে দেই, তাই আব্বা আম্মা থাকলে এই ফর্মালিটিসগুলো করতো। তোমাকে তো কিছুই দেওয়া হয়নি। থ্যাঙ্কস রুবা, আমি এটা সব সময় পরে থাকবো। ঠিক আছে। রাতে মাহি আর রুবা পোর্চের উপর বসে রইল অনেকক্ষণ। চাঁদনি রাতে ওরা সব সময় এভাবে বসে এখানে। রুবা দেখলে একটা বছর কত তাড়াতাড়ি চলে গেল। এভাবে বুড়ো হয়ে যাব একদিন আমরা। আজকাল চোখের পলকের মতো দিনগুলো চলে যায়। মাহি রুবার হাত ধরে বলল, সেটাই তো, অপেক্ষা করো, কিছু নিয়ে দেখবে দিনগুলো যাবে না। অপেক্ষার সময় অনেক লম্বা হবে, এত দীর্ঘ হবে যা মাপা যায় না। জানি তো, তুমি বাহিরে থাকলেই মনে হয় সময়টা যায় না। তাই রুবা, রুবা জীবনের দিন পার হবে। আমি ব্যস্ত থেকে ব্যস্ত হয়ে যাব নিজের ক্যারিয়ার নিয়ে। তুমি ব্যস্ত হয়ে যাবে সংসারের দায়িত্ব নিয়ে। হয়তো কখনো কখনো খেয়ালও করতে পারবো না তুমি কি করছো। নতুন একটা শাড়ি পরলে আমি খেয়ালই করলাম না হয়তো। তোমার মন খারাপ আমি বুঝতেই পারলাম না। এর মানে কখনো ভেবো না আমার ভালোবাসা তোমার প্রতি কমে গেছে। আমি হয়তো একটু বেখেয়ালি হয়ে গেছি, কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি কমবে না রুবা। জীবনের এক এক প্রান্তে তোমাকে এক এক রকম ভালোবাসবো। তুমি এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাবে, পুরনো দিন মনে করিয়ে দিবে। তোমার মতো ভালোবাসার প্রকাশ যে আমার নেই মাহি। করবে, আমাকে ভালোবাসবে, কিন্তু প্রকাশ করতে দ্বিধা কিসের? তুমি যেভাবে পারো আমি তো সেভাবে পারি না। আর একটা জিনিস, মা বাবা আত্মীয় স্বজনকে আছে সামনে, কোনো খেয়াল নাই তোমার। যা খুশি বলছো করছো। উফ, এই রুবা, আমি কি করলাম? কবে কার সামনে? তুমি যেদিন বাবার সামনে বসে কি যেন খাচ্ছিলে, চামচ দিয়ে আমার মুখের সামনে ধরলে। একবার হলে ঠিক ছিল, বারবার আমি না পারছি তোমাকে বাধা দিতে, না পারছি উঠে যেতে। এতে লজ্জা পাওয়ার কি হলো? তোমার সঙ্গে শেয়ার করছিলাম, বাবা ছিল সামনে, শুধু কি তাই? মার সঙ্গে বসে থাকলে তুমি এসে একদম গা ঘেঁষে বসো।
ওই দিন লিভিং রুমের সোফায় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লে মায়ের সামনে আমি তো লজ্জায় শেষ। শোনো রুবা, তোমার শাশুড়ি এতে বিরক্ত হয় না নিশ্চিত? মা যে কত চিন্তা করে আমাদের দুজনকে নিয়ে, আমাদের সম্পর্কটা নিয়ে। সে গল্প তো তোমাকে করিনি, তোমাকে মুখ ফুটে বলিনি, কিন্তু আমাকে প্রশ্ন করেছে। আমরা হ্যাপি তো একে অপরের সঙ্গে, তাই নাকি? হুম। মায়ের জন্য আমরা বিয়ে করেছি, মায়ের চিন্তা থাকবে, এটাই স্বাভাবিক। আর শোনো, ভালোবাসবে কিন্তু প্রকাশ করবে না, এটা দুর্বলতা। কিছুটা প্রকাশ লাগে সারাক্ষণ। আই লাভ ইউ না বললেও দিন শেষে ভালোবাসা মাখা একটা হাসিও ভালোবাসার প্রকাশ করে রুবা। সব সম্পর্ক তার প্রকাশে মজবুত হয়, মনে রাখবে। ঠিক আছে, মনে থাকবে। তবে তোমার লজ্জাটা আমার ভালো লাগে, কিন্তু কখনো কখনো মনে হয় লজ্জা আড়ালে তুমি নিজ থেকে এগিয়ে এসো। রুবা অন্যদিকে মুখ ফিরিয়ে হাসছে। এই যে দেখলে, এখনো লজ্জা পাচ্ছ? আমার কাছে ভালোবাসা হলো মাহি যত্ন করে রাখা প্রিয় কোনো মূল্যবান গয়না, যাকে সযত্নে আগলে রাখতে হয়। আমার কাছে ভালোবাসা হলো নিঃশ্বাসের মতো, একদম হৃদয় আর জীবনের কাছাকাছি থাকা কিছু, যা সব সময় লাগে, এক মুহূর্তের জন্য কোথাও যত্ন করে রেখে দেওয়া যাবে না। তুমি হলে আমার সেরকম কিছু রুবা। যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ তোমাকে লাগবে, তোমার ভালোবাসা লাগবে। মাহি রুবার হাত ধরলো। হ্যাপি অ্যানিভার্সারি রুবা, চলো ভেতরে, বলে মাহি গিয়ে উঠল। তোমার হাতে হোক রাত্রি রচনা, ও আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে। বৃষ্টি, তোমাকে তাই ফিরে চাইলাম। পুরো গানটা শুধু 4 লাইন মাহি, পুরো গান শোনাবো, ভেতরে চলো। তুমি কি এখন পড়তে বসবে? মাথা নষ্ট, মা কালকেই বলল। আমি আর বাবা নাকি মুখের সামনে বই রেখেই জীবন পার করে দিলাম। যদিও কালকে আমার এক্সাম, কিন্তু অ্যানিভার্সারি নাইট কোনো পড়াশোনা নাই। ঠিক আছে রুবা, অনেক হয়েছে সেলিব্রেশন, তুমি রুমে যাও, আমি কফি নিয়ে আসছি, পড়তে বসো। সমস্যা নাই, যাও না বাবা। সত্যি বলছো তো রুবা? তোমার শাশুড়ি বকবে না তো আমাকে? না। মাহি রুমের দিকে দৌড় দিল। অনেক কিছু বাকি ছিল রুবা। থ্যাঙ্কস সুইট হার্ট। রুবা দাঁড়িয়ে হাসছে আর মনে মনে বলছে, তুমি আসলেই অন্যরকম, একদম তোমার মতোই। আর তোমার ভালোবাসা তোমার মতোই সবচেয়ে আলাদা। নিঝুম আর নিয়াজের আকদের দিন সাফিয়া বেগম রুবাকে ডেকে বললেন, মাহের জন্য একটা জিনিস এনেছি, দেখো তো কেমন হলো। একটা ব্ল্যাক পেন্স কোট, ওর বাবা আর শিহাবেরও ছিল। ভেবেছিলাম মাহির বিয়ের সময় বানিয়ে দিব, যাই হোক তখন হয়নি, এখন দিলাম। মা অদ্ভুত সুন্দর, আপনার ছেলেকে পরলে অসাধারণ লাগবে। আমারও তাই মনে হয়, বলে সাফিয়া বেগম হাসলেন। বিকেলে মাহিকে রুবা বের করে দেখালো, মা তার জন্য কি এনেছে, পছন্দ হয়েছে তোমার? এটা পড়তে হবে আজ। হুম, ঠিক আছে। মা আর বউ সবার পছন্দ যখন পড়লাম। রুবা, তুমি কিন্তু খুব বেশি সুন্দর করে সাজবে না। কেন? লোকজন তাকাবে, আমার মেজাজ খারাপ হবে। ঢং তাই না? সিরিয়াসলি, আজ সবাই নিঝুম আফুকে দেখবে। সে আমি জানি, জানি না, তোমাকে না দেখলেই হলো। যাও তো, আমি রেডি হই, আমি থাকি, হেল্প করি। না, যাও। রুবা মেরুন রেড সিকোয়েন্সের কাজের একটা জর্জেটের শাড়ি পরলো, সঙ্গে গলায় চোকার লক নেকলেস।
চুল খোপা করেই রাখলো। মাহির রুমে ঢুকে বলল, বিয়ে তো নিঝুমের, তুমি এত সুন্দর করে সেজেছো কেন? যেন তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আমি সব সময় যেখানে থাকি তোমার দিকেই তাকিয়ে থাকি রুবা, এটাই ভালো। এখন যাও, রেডি হও, মা অপেক্ষা করছেন। মাই যখন প্রিন্স কোট পরে রেডি হয়ে আসলো, রুবা এবার মাহিকে খোঁচানো শুরু করলো। অপার কিন্তু আজ আবার মাথা ঘুরে পড়ে যাবে তোমাকে দেখে। কোন অপার? ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমার উপর ক্রাশ খেয়েছিল? ও আচ্ছা, হা হা। না, এই বয়সে মেয়েদের মন এক জায়গায় স্থির থাকে না। এখন গিয়ে দেখো অন্য কারো উপর ক্রাশ খাচ্ছে। তাহলে অন্য কেউ খাবে ডাক্তার সাহেব, দেখা যাক কি হয়। আমি তো চোখ ফেরাতে পারছি না মাহি, আমি তো তাই চাই তোমার দুই নয়ন আমাকেই দেখুক। আচ্ছা, এখন বের হই চলো। ওদের দুজনকে একসঙ্গে দেখে সাফিয়া বেগম ইচ্ছে করে চোখ নামিয়ে ফেললেন। মায়ের নজর নাকি বেশি লাগে? মনে মনে বললেন, কি সুন্দর লাগছে দুজনকে, মাশাল্লাহ। মা, তাকিয়ে দেখো, তোমার গিফট করলাম, হ্যাপি? অনেক সুন্দর লাগছে। এবার চলো। বিয়ের অনুষ্ঠানে মাহি ইচ্ছে করেই নিঝুমের সামনে যাচ্ছে না। নিঝুম পাশের একটা রুমে বসা। সবাই গিয়ে দেখে সামনে ওকে। মাহি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। নিয়াজও এসে পৌঁছে গেছে। মাহি নিয়াজকে গিয়ে রিসিভ করলো, এটা তার দায়িত্ব ছিল। বিয়ে পড়ানো শেষ হলে নিঝুম স্টেজে আসবে। যখন বিয়ে পড়ানো হচ্ছে তার আগ মুহূর্তে মাহির মোবাইলে নিঝুমের মেসেজ, তুই কি একটু কাছে আসবি? মাহি একটু অবাক হলো, এ আবার কোন ধরনের আবদার? মাহি যায়নি। বিয়ে পড়ানো শেষ, দোয়া পড়ানো শেষ, নিঝুম আবার মেসেজ দিল আসার জন্য। একটু পর নিঝুম মাহির ক্লাসমেট ফারিয়া এসে মাহির কানে কানে বলল, জানা নিঝুম তোর জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে কি করব? কি কথা বলবে যেন? অসম্ভব এক প্রয়োজন দেখছি না ফারিয়া, আমি পড়েছি বিপদে, আয়না মাহি। অনিচ্ছা সত্ত্বেও মাহি নিঝুমের কাছে গেল। কি সমস্যা তোর নিঝুম? মাহি, আমাকে একবার দেখবি না বউ সাজে কেমন লাগছে? ও তো স্টেজে গেলেই দেখতে পেতাম, এখানে ডাকার কি দরকার? আমার শেষ একটা অনুরোধ রাখবি। আমি চাই তুই আমাকে ধরে স্টেজে নিয়াজের কাছে নিয়ে যাবি। কি তোর মাথা নষ্ট? বলিউডের মুভি এটা, প্লিজ মাহি। তুই বিয়ে করেছিস, ইচ্ছা অনিচ্ছাই হোক মেনে নিয়েছিলাম। তুই আমার অনুরোধটা রাখ নিয়াজ, কিছু মনে করবে না। তোর নিয়াজের অনুমতি নিয়ে মাথা ব্যথা না থাকলেও আমি রোবাকে কষ্ট দিতে পারবো না, কখনো না। প্লিজ নিঝুম, তোর জন্য কি সব পালকি রেডি করেছে রিয়া আপু, ওরাই নিয়ে যাবে। আমি ওসব পালকিতে উঠবো না। আমাকে বলছিস কেন ওসব? ভালো থাকিস। মাহি বের হয়ে গেল নিঝুমের সামনে থেকে। ওই রুম থেকে বের হতেই মাহির রুবার সঙ্গে দেখা হয়ে গেল। মাহির মুখ কালো দেখে রুবা প্রশ্ন করলো, মাহি রুবার কাছে কিছুই লুকালো না। নিঝুম কি চাইছে বলল। সব শুনে রুবা বলল, চলো। কোথায়? নিঝুম আপুর কাছে। কেন? রুবা প্লিজ, আমি এসব পারবো না। আরে আসো তো, একটা মেয়ে বাপের বাড়ি থেকে তার শেষ ইচ্ছাটা পূরণ রেখে যাবে? কখনোই না। রুবা নিঝুমের কাছে গিয়ে বলল, নিঝুম আপু, তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমার বর অস্থির হয়ে তার সুন্দরী বউকে দেখার জন্য। রুবা নিঝুমের হাত ধরল। নিঝুম অবাক হয়ে রুবার দিকে তাকালো। অবাক হচ্ছ কেন আপু? সম্পর্কে আমরাই তো তোমাকে নিয়ে যাওয়ার কথা, তাই না? চলো রুবা মাহের দিকে তাকিয়ে বলল, ওই পাশে তুমি দাঁড়াও, যাও।
রুবাই নিঝুমের হাত ধরে স্টেজে নিয়ে গেল। মাহি ওদের পেছনে পেছনে গেল শুধু। সবাই যখন নতুন বরার বউকে নিয়ে ব্যস্ত, মাহি এসে রুবার পাশে দাঁড়ালো। রুবা, বলো, তুমি সত্যি দিনের আলোর মতো সহজ হয়ে আমার জীবনে এসেছো, তাই বুঝি? রুবা হাসছে। এত সুন্দর করে কিভাবে তুমি সব ঠিক করে ফেললে? তেমন কিছু না, তুমি নিয়ে গেলেও আমার কোনো সমস্যা ছিল না। আমি তো জানি এই বুকে এখন কে বসত করে, ডাক্তার। তারপরেও একটা সিনেমাটিক আমি হতে পারবো না। নিঝুম আপু আর নিয়াজ ভাই সুখী হবে দেখো। যদি সত্যি তোমার আমার মতো বোঝাপড়াটা থাকে তাহলে হবে। বিয়েটা এমন এক জিনিস, একটু মন থেকে এগিয়ে এলেই দুটো মানুষ সম্পর্ক তার আপন টানে ছড়িয়ে ফেলবে অষ্টেপৃষ্ঠে। তখন ভালো লাগা আর ভালোবাসা দিয়েই একটা জীবন পার করে দেওয়া যায়। সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হলো দুজনের ইচ্ছা আর বোঝাপড়া। মাহিরুবার হাত ধরলো। সবাই আছে, হাত ছাড়ো ডাক্তার সাহেব প্লিজ। না, আমি আমার বউয়ের হাত ধরেছি কারকে, আর ছাড়ার জন্য হাত কখনোই ধরি নাই। সেই প্রথম রাতে চড়ে পড়িয়েছিলাম, তখন থেকেই এই হাত আমার। হাত ধরে থাকার জন্য ম্যাডাম বুঝেছেন। এত ভিড়ের মাঝে রিয়া রুবাকে ডেকে বলল, নিঝুমার নিয়াজের জন্য লা মেরিডিয়ান এর রুম সাজিয়ে রাখা হয়েছে। চলো রুবা, ওদের দিয়ে আসি প্লিজ। নিয়াজ আর নিঝুম আজকের রাতটা হোটেলে থাকবে। নিয়াজের একমাত্র বোন ইউএসএতে থাকে। সে আসার পর রিসেপশন আর বাকি অনুষ্ঠানের পর নিঝুম নিয়াজদের বাসায় যাবে। এবার রুবা একটু অস্বস্তিতে পড়ে গেল। মাহি ওকে একা ছাড়বে না। রুবা গেলে বাধ্য হয়ে তাকে আসতে হবে সঙ্গে। আর রুবা কোনোভাবেই চায় না মাহি নিঝুম আপু আর নিয়াজের বাসর ঘরে গিয়ে দাঁড়াক। খুব খারাপ হবে ব্যাপারটা দুজনের জন্য। তাছাড়া বিয়ের খবর শুনে মাহি একটা রাত মনে কষ্ট নিয়েই পার করেছে। এখন বাসর ঘর দেখে অস্বস্তি ফিল করুক, রুবা এটা কখনোই চায় না। আজকের রাতটা নিয়ে তার অনেক প্ল্যান। সে আজকের রাতটা মাহির জন্য অনেক সুন্দর করতে চায়। খাওয়া দাওয়ার পর রুবা রিয়ার কাছে গিয়ে শরীর খারাপ লাগছে এসব বাহানা দিয়ে রুবা রিয়ার কাছ থেকে রেহাই পেল। কিন্তু রুবা জানতো না এর একটু পর তার সত্যি সত্যি শরীর খারাপ হওয়া শুরু করবে। রুবার গা কেমন জানি কাঁপা শুরু হলো এবং সেই সঙ্গে গোলাচ্ছে পুরো শরীর। গাড়িতে উঠে রুবার শরীর আরো খারাপ লাগছে, কিন্তু মাহি বা শ্বশুর শাশুড়ি কাউকেই বুঝতে দেয়নি। সে চুপচাপ বসে আছে। মাহি ড্রাইভ করতে করতে মা বাবার সঙ্গে গল্প করছে। গাড়ি বাসার নিচে আসার সঙ্গে সঙ্গে রুবা দরজা খুলেই হর করে বমি করা শুরু করলো। ঘটনার আকম্বিকতায় মাহি আর সাফিয়া বেগম এমনকি ওর শ্বশুর পুরোই অবাক। রুবা উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যেতে নিল। মাহি এসে জাপটে ধরলো। রুবার গা ছুঁয়ে মাহি পুরোই হতভম্ব। জ্বরে রুবার গা পুড়ে যাচ্ছে। বমি করতে করতে রুবার গলা দিয়ে রক্ত এসে গেল। মাহি কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সাফিয়া বেগম চিৎকার করে বুয়াদের ডাকলেন। দুই বুয়া পানি নিয়ে এলো। চোখে মুখে যখন পানি দিল মাহি, রুবা একরকম অচেতন জ্বরে। মাহি কোলে করে তুলে নিয়ে এলো উপরে। থার্মোমিটার জ্বর 104, প্রেশার ঠিক আছে। সাফিয়া বেগম খুব চিন্তায় পড়ে গেলেন। তোমার সঙ্গে না ছিল মাহি, এত খারাপ কখন হলো শরীর? কিছু বলো নাই? মা, আমিও বুঝতে পারছি না। ওর হাত ধরেছিলাম, তখন কোনো টেম্পারেচার ছিল না ওর। বুয়ারা রুবার কপালে জলপট্টি দিচ্ছে। নিজের ড্রেস আগে চেঞ্জ করলো মাহি। এভাবে হবে না,
সরো সবাই। সাফিয়া বেগম রুবার গয়না চুড়ি সব খুলে ফেলল। মা, ওকে আমি দেখছি। রুবা, উঠো রুবা, চলো তো ওয়াশরুমে, গায়ে মাথায় পানি দিতে হবে তোমার, চলো। সাফিয়া বেগম রুম থেকে বের হয়ে এলেন। তার মনের ভেতর খুব খসখস করছে। কি সুন্দর লাগছিল রুবাকে, নজর টজর লাগলো না তো। যদিও তিনি এসব বিশ্বাস করেন না, তবুও মনটা কেমন করছে। মাহি রুবার শাড়ি খুলে ওকে ধরে নিয়ে শাওয়ারের নিচে নিয়ে দাঁড় করালো। মোটামুটি অনেকক্ষণ জোর করেই রুবাকে শাওয়ার নিচে দাঁড় করিয়ে রাখলো। শরীর মুছিয়ে কাপড় পাল্টে দিল, ওষুধ খাইয়ে কাঁথা গায়ে শুইয়ে দিল। তারপর রুবাকে ধরে বিছানায় বসে রইল সে। বুঝতেই পারছে না হঠাৎ দিব্য ভালো মানুষ হাসছে, গল্প করছে। গাড়িতে তার পাশে বসে আলয় আসলো বাসায়। পা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? সাফিয়া বেগম দরজায় নক করলেন। এসো মা। এখন কত জ্বর? আগের চেয়ে কম, পানি দিয়েছি তো। কি হলো মাহি মেয়েটার? কি সুন্দর হেসে বেড়াচ্ছিল। বুঝতে পারছি না মা, আমার নিজেরই অসহায় লাগছে। গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। বমি করেছো তো? গলা ছিঁড়ে গেছে ভেতরে, সেটা ব্যাপার না। আমি বুঝতে পারছি না হঠাৎ কি হলো। কি সুন্দর লাগছিল আজ, খারাপ নজর লেগেছে মনে হচ্ছে। মা, এসব বলো না তো প্লিজ। মাহিরুবার মাথায় হাত রাখলো। ওকে তো সব সময় সুন্দর লাগে, সব সময় তো এত লোকের সামনে যায় না। আচ্ছা ঠিক আছে, দোয়া পড়ে ফু দিয়ে দাও। সাফিয়া বেগম দোয়া পড়ে রুবার শরীরে ফু দিয়ে দিল। তুমিও রেস্ট নাও মাহি, রাতে দরকার পড়লে অবশ্যই ডাকবে আমাকে। তোমার বাবাও চিন্তায় পড়ে গেছে ওদিকে। ঠিক আছে মা, যাও তুমি, বাবাকে বলো। ঠিক আছে এখন রুবা। সাফিয়া বেগম ছেলের মাথায় গাল ছুঁয়ে দিলেন। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মা বের হয়ে যাওয়ার পর মাহি রুবার জ্বর আবার মাপলো। এখনো 102। মাহি খুব অসহায় বোধ করছে। হঠাৎ করে একটা মানুষ এভাবে বিছানায় পড়ে গেল। রুবা, পানি খাবে সোনা? রুবা মাথা নেড়ে না করলো শুধু। ঠিক আছে, ঘুমাও, আমি আছি জেগে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার আগে রুবার খুব আফসোস হতে লাগলো। রুবা ভেবেছিল কি দারুণ একটা রাত রচনা করবে মাহির জন্য, কিন্তু সবকিছু কিভাবে ওলটপালট হয়ে গেল। মাহি এখন ওর জন্য চিন্তায় চিন্তায় অস্থির হচ্ছে। সামান্য জ্বর দেখে সে ভয় পাচ্ছে না, তার খারাপ লাগছে একটু সময়ে কিভাবে রুবা এতটা অস্থির হয়ে গেল। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।